আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ডেইলি 1 আওয়ার ইংলিশের আরেকটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। তোমরা যারা এইচএসসি অ্যাডমিশন, গুচ্ছ এবং ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী শিক্ষার্থী আছো, এই ক্লাসটি তোমাদের জন্য হবে খুব ইফেক্টিভ। আজকে আমরা আলোচনা করব ন্যারেশন থেকে, ন্যারেশন অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স। আশা করছি আজকের এই ক্লাসের মধ্য দিয়ে তোমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। ইন্টারোগেটিভ ন্যারেশন থেকে কত ধরনের প্রশ্ন হয়, পার্সন পরিবর্তনের নিয়ম, ন্যারেশনের লিঙ্কার বা কনজাংশন ইউজের নিয়ম, টেন্সের পরিবর্তন বা করসপন্ডিং টেন্সের নিয়ম, এরপরে থাকছে কখন টুডে থাকলে হয় দ্যাট ডে, কখন রিপোর্টের স্পিচের টেন্সের পরিবর্তন হয় না, এই বিষয় নিয়ে আজকে থাকছে এই ক্লাসটি। ইনশাআল্লাহ ক্লাসটি যদি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখতে পারো, ইনশাআল্লাহ তোমাদের একই সঙ্গে সবকিছু হয়ে যাবে। একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে দুই ভাবে ইন্টারোগেটিভ করা যায়। আমরা আগে দেখব যে কিভাবে একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করা যায়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রথম কথা হচ্ছে অক্সিলারি ভার্ব সেন্টেন্সের শুরুতে দিয়ে, দ্বিতীয় হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড, এর পরে থাকবে অক্সিলারি ভার্ব। শিক্ষার্থীরা একটু এখানে খেয়াল করো যে কি থাকবে, অক্সিলারি ভার্ব কোথায় থাকবে, সেন্টেন্সের শুরুতে থাকবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে প্রথমে থাকবে ডাব্লিউএইচ ওয়ার্ড, তারপর অক্সিলারি ভার্ব এবং পরে থাকবে হচ্ছে সাবজেক্ট। আর যেটা অক্সিলারি ভার্ব দিয়ে হয় সেটা শুধু অক্সিলারি ভার্ব হবে, তারপরে হবে কি সাবজেক্ট। অক্সিলারি ভার্বের পরে হবে সেন্টেন্সের সাবজেক্টটা হবে, এখানে সাবজেক্ট। ওকে, এই জায়গায় সাবজেক্ট হবে, তারপরে হবে মেইন ভার্ব। একটা সেন্টেন্স দেখি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্স অপূর্ব ইজ রিডিং এ বুক, এখানে হচ্ছে অপূর্ব ইজ রিডিং এ বুক, এই জায়গায় এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এটার ইন্টারোগেটিভ যদি আমরা করি তাহলে অক্সিলারি ভার্ব সামনে দিয়ে দেখো যে ইজ অপূর্ব রিডিং এ বুক, এখানে কিন্তু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এটা অক্সিলারি ভার্ব দিয়ে হয়েছে। অক্সিলারি ভার্ব, তারপরে কি সাবজেক্ট, তারপরে হচ্ছে মেইন ভার্ব, তারপরে অবজেক্ট থাকলে আমরা অবজেক্ট দিয়েছি। ওকে, এখন আমরা আরেকটা দেখি যে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কিভাবে হয়। ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যেমন প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ড হবে হট ইজ অপূর্ব রিডিং, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে হবে সাবজেক্ট, এর পরে হবে কি মেইন ভার্ব। আমি আশা করছি এটা আপনারা বুঝতে পেরেছেন। এখন দেখেন আরেকটা কোশ্চেন ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে, হু ইজ রিডিং এ বুক। এই যে এইখানে দেখেন এই ডাব্লিউএইচ ওয়ার্ড, এটার কিন্তু অ্যান্সার হচ্ছে এ বুক, আর এইটার অ্যান্সার হচ্ছে কিন্তু অপূর্ব। কারণ যদি পার্সনকে বোঝায় তাহলে হু ব্যবহার হয়। ওকে, আমি আশা করছি এই অংশটুকু আপনারা ক্লিয়ার হয়েছেন। এখন দেখব যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন করার নিয়ম বা বৈশিষ্ট্য কিভাবে করা হয়। প্রথম কথা, বিষয়টা খেয়াল করে একটু এক নজরে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন করার বিশেষ বৈশিষ্ট্যগুলো কি কি। এরূপ বাক্যে ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে লিঙ্কার হিসেবে ইফ বা ওয়েদার অথবা ডাব্লিউএইচ ওয়ার্ড বসে। তারপরে কি হবে, ড্রেকের ইন্টারোগেটিভ সেন্টেন্সটি ইনডাইরেক্ট অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, এটা অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হবে। তারপরে কি হবে, এরপরে দেখো যে টেন্স, পার্সন ও বিভিন্ন শব্দ পরিবর্তনের সকল নিয়ম প্রত্যেকটা টেন্সে সেম, আর প্রত্যেকটা ন্যারেশনে। এখন আমরা দেখব অক্সিলারি ভার্ব দ্বারা শুরু ইন্টারোগেটিভ সেন্টেন্সের, অর্থাৎ ইন্টারোগেটিভ বাক্যের ন্যারেশন করার নিয়মটা কি। তাহলে দেখো, ডিরেক্ট ন্যারেশন রিপোর্টেড স্পিচের অংশে অক্সিলারি ভার্ব, যেটা আমরা ওই যে প্রথম শুরুতে সেন্টেন্সে দেখলাম, তারপরে সাবজেক্ট, এইভাবে যদি শুরু হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স আকারে যদি থাকে, তাহলে ইন্টারোগেটিভ করার সময় লিঙ্কার হিসেবে কি হবে, ইফ বা ওয়েদার। তাহলে ইফ বা ওয়েদার কখন হবে, যদি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়, নট ডাব্লিউএইচ ওয়ার্ড। তারপরে খেয়াল করেন যে রিপোর্টিং ভার্ব অংশে সে, সেই, টোল্ড এগুলো যদি থাকে, আমরা জানি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ইন্টারোগেটিভ অংশ দ্বারা কি বোঝায়, কাউকে প্রশ্ন জিজ্ঞাসা করে বোঝায়, অথবা ইনকোয়ারি করে বোঝায়, তারপরে অন্ডার বোঝায়। এগুলো বোঝালে সাধারণত এগুলো ইউজ হয়। অর্থাৎ আমরা সব ক্ষেত্রে আক্স ব্যবহার করব, এটা হচ্ছে সবচেয়ে সহজ এবং বোঝার মতো, দুর্বোধ্য নয়। আক্স, আক্সের পরে কখনো টু বসে না, এটা মনে রাখতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখানে অনেকে আক্সের পরে টু ব্যবহার করেন। ওকে, তারপরে খেয়াল করেন যে টেন্স ও পার্সন পরিবর্তনের সকল নিয়ম ওই আগের মতোই থাকবে। এখন একটা সেন্টেন্স আমরা দেখি, আই সেড টু হিম ডু ইউ হিয়ার মি। এই যে দেখেন এখানে যে এটা নাম রিপোর্টেড স্পিচ, এই রিপোর্টেড স্পিচটা কিন্তু আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, এবং এই অংশ দ্বারা কি বোঝাচ্ছে, প্রশ্ন জিজ্ঞাসা করা বোঝাচ্ছে। তার মানে কি, আমাদের এই যে রিপোর্টিং ভার্ব, এই জায়গায় শুধু শব্দটা চেঞ্জ হবে, এখানে সেইড আছে, এখানে আস্কড ইউজ হবে। তাহলে কি হবে দেখেন, যে আই আস্কড হিম ইফ হি হিয়ার্ড মি। এখানে কিন্তু টেন্সের পরিবর্তন হয়েছে, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট, এটা কি হয়েছে পাস্ট ইনডিফিনাইট, কারণ হিয়ার্ড হয়েছে এখন। আমি আশা করছি এখানে বুঝতে পেরেছেন। এবং এই যে অক্সিলারি ভার্ব ডু দিয়ে শুরু হবার কারণে এখানে কিন্তু হয়েছে কি, ইফ হয়েছে।
আমি আবারও বলছি যে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হলে কনজাংশন হবে ইফ বা ওয়েদার। আমি আশা করছি এই অংশটুকু আপনারা বুঝতে পেরেছেন। ওকে, এখন আমরা কিছু নৈর্ব্যক্তিক সলভ করি। যদি এই নৈর্ব্যক্তিকগুলো আপনারা সলভ করতে পারেন সঠিকভাবে, তাহলে বোঝা যাবে যে এই ন্যারেশন ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন আপনারা বুঝতে পেরেছেন কিনা। এইভাবে কোশ্চেন হয় সাধারণত অ্যাডমিশনে। প্রিয় শিক্ষার্থীরা, অনেকের একটা ভুল ধারণা থাকে যে আমরা আগে এইচএসসির পড়া পড়ি তারপরে অ্যাডমিশনের পড়া। এই চিন্তা ভাবনা আপনারা যারা করেন তারাই কিন্তু অ্যাডমিশনে গিয়ে অনেক পিছিয়ে পড়েন। সুতরাং বর্তমানে কম্পিটিশন এতই বেশি যে বিশ্ববিদ্যালয়ে একটা সিটের জন্য অনেক যুদ্ধ করতে হয়। সুতরাং এখন এইচএসসি শুরু থেকেই পড়তে হবে। মেইন কথা, এইচএসসি শুরু হচ্ছে আমাদের অ্যাডমিশনের ভিত্তিভূমি। ওকে, ইনডিরেক্ট স্পিচ অফ, নিচে একটা সেন্টেন্স দেওয়া আছে ডিরেক্ট সেন্টেন্স, এটার ইনডিরেক্ট করতে হবে। হি সেড টু মি হাউ ডিড ইউ ডু ইট। এটা ইন্টারোগেটিভ। এটা একটু করার চেষ্টা করেন। তোমরা আপনারা ভিডিওটা একটু পজ করে রাখবেন। প্রিয় শিক্ষার্থীরা, একটু ভিডিওটা পজ করে রাখবেন, রাখার পরে আপনারা এটা অ্যান্সার করবেন। যদি না পারেন তখন দেখে নেবেন যে অ্যান্সারটা এ নাম্বার। আমরা 2 নম্বর কোশ্চেনে যাই, যে শি আস্কড মি। এখানে আস্ক দেওয়াই আছে, তারা নতুন করে কিন্তু আস্ক দিতে হবে না। আর ইউ হ্যাপি ইন ইউর নিউ জব, এই যে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাহলে কনজাংশনে কি হবে? ইফ হবে। আর এখানে ইউ আছে, এখানেও ইফ। তাহলে আর কোথায় ভুল হতে পারে? এখানে এই যে পার্সন পরিবর্তনের যে নিয়ম, এখানে ইউর আছে পসেসিভ। যদি পসেসিভ থাকে, মাথায় রাখতে হবে, যদি পসেসিভ থাকে তাহলে কাকে? অবশ্যই অবজেক্টকে ধরবে। এখন এই মির পসেসিভ ইউজ করতে হবে। মির পসেসিভ কি? মাই। খেয়াল করেন এখানে, এখানে কিন্তু সঠিক অ্যান্সার হবে এটা, কারণ এই যে মিল পসেসিভ মাই ইউজ হয়েছে এখানে। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। দ্য ইনডিরেক্ট অফ, এটা ডিরেক্ট দেওয়া আছে, ইনডিরেক্ট করতে হবে। এখন কিন্তু এই যে রিপোর্টিং ভার্বটা শেষে দেওয়া আছে, হ্যাঁ, যেখানেই থাকুক আমরা সেন্টেন্সের শুরুতে নিয়ে আসবো। এটা কিন্তু আবার এই যে প্যাসেজ নারেশনের একটা নিয়ম। তাহলে এটা কোনটা হবে? এটা সঠিক অ্যান্সার হবে হচ্ছে হি আস্কড হার, হি আস্কড হার ইফ শি ওয়াজ স্লিপিং, সরি উইপিং। উইপ মানে কান্না করা। তারপর খেয়াল করেন যে direct speech of, indirect speech of, I said to him you will come tomorrow। তাহলে এই যে অংশ, অর্ধেক অংশ দেওয়া আছে, I asked him if, এই অংশটুকু, বাকি অংশটুকু কি হবে? দেখেন এখান থেকে কিন্তু আবার ওই যে আমাদের হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স আছে এইচএসসি তে, আমরা যদি চোখ কান খোলা রেখে আমরা একই ক্লাস দিয়ে আমরা বিভিন্ন জায়গায় ইফেক্টিভলি কাজে লাগাতে পারবো। সঠিক অ্যান্সার হবে কি? হি উড গো নেক্সট, দ্য নেক্সট ডে। তো এখানে একটা জিনিস খেয়াল করেন সবাই। ওকে, খেয়াল করেন এখন যে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যদি শুরু হয়, আমরা কিন্তু এতক্ষণ দেখলাম যে অক্সিলারি ভার্ব দিয়ে, ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হইলে এই ডাব্লিউএইচ ওয়ার্ড যেটা থাকবে এটাই লিঙ্কার হবে। ডাব্লিউএইচ ওয়ার্ডটাই কি হবে? লিঙ্কার বা কনজাংশন হবে। আমরা একটা সেন্টেন্স দেখি, যেমন আই সেড টু হিম, এখানে কিন্তু হু আর ইউ, এই যে এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড আছে, এই ডাব্লিউএইচ ওয়ার্ডটা একটা বাক্যে তিনটা পার্টস অফ স্পিচ হিসেবে বুঝতে পারে। একটা হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড ইন্টারোগেটিভ প্রোনাউন, এখানে কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউন। আবার এটা কি হতে পারে? রিলেটিভ প্রোনাউন, আবার এটা রিলেটিভ কনজাংশন হতে পারে, অথবা সাবঅর্ডিনেটিং কনজাংশন হতে পারে। তার মানে এই শব্দ যেহেতু এখানে আছে, আমাদের কিন্তু আর অতিরিক্ত কোনো কনজাংশন নিতে হবে না। এখন আমরা এটার ইটা দেখি, পরেরটা একটু খেয়াল করেন যে এখানে কি বলছে? এই অংশে সে, সেইড ইত্যাদি এগুলো যদি থাকে তাহলে আস্ক, তারপরে ইনকোয়ার, তারপর হচ্ছে ইনকোয়ার অফ, ওয়ান্ডার, ডিমান্ড, এগুলো দ্বারা পরিবর্তন হয়। তবে আস্ক অথবা আস্ক ব্যবহার করা উচিত, এটা হচ্ছে উত্তম। আর টু বসে না আস্কের পরে। আর টেন্স ও পার্সন পরিবর্তনের নিয়ম একই। এখন খেয়াল করেন যে আই আস্কড হিম, এই যে এখানে সেন্টেন্সটা দেখেন, আই আস্কড হিম হু হি ওয়াজ, এখানে কিন্তু টেন্সেরও পরিবর্তন হয়েছে। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আছে, এখানে কিন্তু পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়েছে। আর এখানে খেয়াল করেন হুই কিন্তু কনজাংশন হয়েছে। এই যে আই আস্কড হিম এবং হি ওয়াজ, এই দুইটা সেন্টেন্সের মাঝে কি করছে? এখানে সংযোগ স্থাপন করেছে। আমরা পরেরটা একটু দেখি, আই সেড টু হিম হোয়াই ডু ইউ কল মি। এখানে খেয়াল করেন আই আস্কড হিম হয়, এই যে এটাই কনজাংশন হয়েছে। এখানে ইউ আছে, ইউ কাকে ধরবে? হিমকে। এই হিমের সাবজেক্টিভ হয়েছে এখানে হি। তারপরে কি হয়েছে? টেন্সের পরিবর্তন, এটা প্রেজেন্ট ইনডিফিনাইট আছে এবং এটা অ্যাসার্টিভ করতে হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেন্টেন্সটা অ্যাসার্টিভ হবে, হি কলড মি, পাস্ট ইনডিফিনাইট। ওকে, এখানে মি কেন হলো? কারণ এই মি ফার্স্ট পারসনটা ধরবে আই কে, এন্ড আই এর অবজেক্টিভ হচ্ছে মি, এখানে আমাদের অবজেক্টের প্রয়োজন। এখন আমরা এমসিকিউ মানে একটু দেখি এটার এমসিকিউ এর অ্যান্সার কি হবে। একটু সবাই একটু চেষ্টা করেন, যদি না পারেন তাহলে কি করবেন আমি বলি আবারও, পজ করে রাখবেন। পজ করে রাখার পরে অ্যান্সারটা করার পরে যদি না পারেন তারপরে অ্যান্সারটা এভাবে দেখে নেবেন। ওকে, অ্যাডভান্স লার্ন। এখন আরেকটা বিষয় আছে যে ডিরেক্ট ন্যারেশনে রিপোর্টের স্পিচ অংশে যদি হু থাকে, এই যে হু, এই হুটা কিন্তু একটা প্রোনাউন। সাধারণত সাবজেক্টের পরিবর্তে, সাবজেক্ট যদি কোনো পার্সন হয় তার পরিবর্তে কিন্তু হু বসে। আমরা এটা কিন্তু আমাদের বেসিকের ক্লাসগুলো আমরা দেখতে পারবো ইনশাআল্লাহ।
সামনে বেসিকের ক্লাসগুলো আসতেছে, যেহেতু অ্যাডমিশন এবং এইচএসসি পরীক্ষা চলতেছে, যার ফলে এই ক্লাসগুলো দেওয়া হচ্ছে। এখন এখানে এখানে খেয়াল করেন যে হি সেড টু মি হু, এই যে হুর ইউজ আছে, আমরা সেন্টেন্স দেখলে বুঝতে পারবো হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক। এই জায়গায় কিন্তু এই হ্যাজ ভার্বের সাবজেক্ট কিন্তু হুই, যার ফলে আমাদের অতিরিক্ত আর কোনো সাবজেক্ট নিতে হবে না এখানে হ্যাজের। হ্যাঁ, এখানে আমাদের পার্সন পরিবর্তনের কোনো ওই যে একটা জটিলতা নাই, পার্সন পরিবর্তন করতে হবে না, শুধু এখানে 3টা কাজ করলেই হবে। আমাদের কাজ করতে হয় 4টা, আপনারা খাতায় লিখে নিতে পারেন যে ক্রমান্বয়ে 4টা কাজ করতে হয়। এক, প্রথমে রিপোর্টিং ভার্বে চেঞ্জ হয়, মানে এটা কি ধরনের চেঞ্জ হয়, একটা ভার্ব থাকলে ওই ভার্বটারই সিনোনিম হয়, ওই রিপোর্টেড স্পিচে যে ধরনের এক্সপ্রেশন হয় সেই ধরনের এক্সপ্রেশন এখানে ভার্ব ইউজ হয়। তারপরে প্রথম রিপোর্টিং ভার্ব, তারপরে হচ্ছে কনজাংশন। দেখেন এখানে রিপোর্টিং ভার্ব, তারপরে কিন্তু আমরা কনজাংশন চেঞ্জ করি, তারপরে আমরা কি করি, এখানে যদি কোনো পার্সন থাকে পার্সনের চেঞ্জ করি, তারপরে কিন্তু টেন্স, টেন্স মানে হচ্ছে ভার্ব। এই 4 ধরনের টেন্স, এখানে শুধু আমাদের পার্সনের পরিবর্তন হবে না, শুধু টেন্সের পরিবর্তন হবে। आंसर হবে বি। এখানে এটা একটু দেখেন, সবাই একটু পজ করে রাখবেন, তারপরে কি করবেন, আবার পজ করে রাখার পরে যখন দেখবেন পাচ্ছেন না তখন ভিডিওটা ছেড়ে দিবেন। তার এখানে কি হবে, আই আস্কড দ্য ম্যান হু হি ওয়াজ। তারপরে সেন্টেন্সটা একটু আমরা দেখি, ইনডিরেক্ট স্পিচ অফ হি সেড টু মি হাউ ডিড ইউ ডু ইট। তার এখানে সঠিক आंसर হবে হি আস্কড মি ইফ আই হ্যাড ডান ইট। এইটা একটু দেখি সবাই। এটা কিন্তু আমি ওই যে সবগুলো নিয়মগুলো এখানে দেওয়া আছে, দেখেন এখানে অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হয়েছে। হ্যাঁ, তাহলে ইফ বা ওয়েদার হবে। তারপর এই 11 নম্বর কোশ্চেনটা একটু সবাই দেখি। এখানে কিন্তু রিপোর্টিং ভার্বটা আছে সবার শেষে, খেয়াল করেন এখানে, এই যে এখানে আছে। এটা সঠিক आंसर হবে বি নাম্বার। এটা একটু দেখি, হি সেড টু হিম উইল ইউ কাম টুমরো। অর্ধেক দেওয়া আছে, বাকি অর্ধেকটা আমাদের পূরণ করতে হবে। এটা একটু দেখি সবাই, না পারলে তখন ভিডিওটা ছেড়ে দিবেন। এটা একটু দেখি, আই সেড টু হিম হু আর ইউ। এখানে দেখেন এই যে হু আর ইউ আছে, এখানে পার্সন পরিবর্তনের কিন্তু কোনো প্যারা নাই।